হঠাৎ অনাকাঙ্ক্ষিত পরিচয় কণ্ঠস্বর শুনে ইনায়া চমকে উঠল, সঙ্গে হাত থেকে একটা ছোট বক্স নিচে পড়ে গেল। হঠাৎ করে তার মস্তিষ্ক হিসেব মেলাতে পারল না যে সে আদৌ ঠিক শুনছে কিনা। তবে পেছন ফিরে চোখে মুখে ফ্ল্যাশলাইটের আলো সঙ্গে আনায়াকে কিছুটা ভীতিকর মনে হতে জোরে চিৎকার দেওয়ার জন্য মুখ হা করে শব্দ বের করার আগেই হয়তো তার মস্তিষ্ক তাকে জানান দিল, থেমে যাইরা, এটা তোরই নিজের বোন আনায়া। ইনার সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে তার নিজের হা করে থাকা মুখ শক্ত করে চেপে ধরল। এটা দেখে আনায়া শিউ কুচকে ফেলল। অন্যদিকে ইনা নিজেকে একটু স্বাভাবিক করে একটু উচ্চ স্বরেই বলে ফেলল। আপু তুমি? অন্যদিকে আনায়া সাথে সাথে বলল, এরা আসতে, বাবা এসব জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। 1 মিনিট, বাবা ঘুমোচ্ছে তো। বোনের কথা শুনে ইনায়া মাথা ঝাঁকিয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে আজ আমাদের কোম্পানি থেকে ঢাকার বাইরে যাচ্ছে, তাহলে তুমি এখানে কি করছো? আনায়া নিজের শান্তশিষ্ট চেহারাটাকে পরিবর্তন করে কিছুটা গম্ভীর আর রাগান্বিত করে ইনায়াকে বলল, সেটা না হয় পরের কথা, কিন্তু তুই এখানে কি করছিস সেটা বল আগে। আনায়ার কথা ইনায়া চোখ গিলতে গিলতে বলতে থাকলো, আমি আসলে তুমি আসলে একটা অবাধ্য মেয়ে। তোমাকে যেটাই নিষেধ করা হবে তুমি ঠিক ওটাই করার জন্য সুযোগ খুঁজতে থাকবে। মাথার মধ্যে শুধু সেটাই ঘুরতে থাকবে কখন তুমি নিজের মোক্ষম সুযোগ পাবে আর সেই নিষিদ্ধ কাজের জন্য উঠে পড়ে লাগবে, তাই তো? ইনা ইনোসেন্ট মুখ বানিয়ে আনার উদ্দেশ্যে বলল, আপু এভাবে বলো না, আমি তো শুধু। আচ্ছা তুমি আমাকে পরে বকাঝকা করো, আপাতত তুমি এটা দেখো আমি কি পেয়েছি। আনায়া ইনার কথা শুনল না, বরং আবারও রাগান্বিত কণ্ঠে বলল, আগে আমার কথা শেষ করতে দাও। তুমি ভালো করেই জানো একটু পর আর আমি তোমাকে কিছুই বলবো না, কারণ ততক্ষণে তুমি আমায় ভুজুং ভাজুং বুঝিয়ে ঠান্ডা করে ফেলবে। ওর কথা শুনে ইনার যেন হাসি পেল। তার এমন সিচুয়েশনে কোনো প্রকার নিজের মধ্যে ভীতি না রেখে মুচকি হেসে বলল, আমি জানি তো তুমি তো আমার কোল্ড কফি, শুধু মাঝে মধ্যে একটু হট হতে চাও। ইনায়া, বাদ দাও না, প্রমিস করছি আজকের পর আর এমন কিছু করব না। কিন্তু মনে মনে ছোট্ট করে বলল, এই কথা সত্যি না। আনা ফ্রি কুচকে বলল, তোর প্রমিস আর ফাটা বেলুন দুটোই এক। যতক্ষণ বেলুনে বাতাস আছে ততক্ষণ তোর প্রমিস আছে। ইনা বোনের কথায় মৃদু দাঁত খিচে বলল, আচ্ছা এত কেন বকাবকি করছো? এখানে আসা নিষেধ, কারণ বাবা এই জায়গার নাম শুনলেই অসুস্থ হয়ে যায়। এখন তুমিই বলো, আমাদের বাড়িতেই এমন একটা রহস্যময় ঘর আছে, অথচ তোমার মাঝে কখনো কৌতূহল জাগেনি যে এই রহস্যের কারণ বের করি। আনা নির্বিকার বলল, না, কারণ আমি কোনো ডিটেকটিভ নই। বোনের কথা শুনে ইনা হতাশ হলো। তার এই বোনটা এমন কেন, শুধু শুধু মিথ্যে বলে। আমি জানি তুমি মিথ্যে বলছো। জানিস যখন, তাহলে এটাও জানার কথা আমি কেন এসব নিয়ে মাথা ঘামাই না। যে কাজ করলে বাবা অসুস্থ হয়ে যায় সেই কাজ আমি কখনোই করব না। এটা সত্যি, তবে পুরোপুরি নয়। তুমি চাইলেও এতদিন এই ঘরে আসতে পারোনি, কারণ তোমার কাছে এই ঘরের চাবির সন্ধান ছিল না। আর আমার গুণধর বোন যখন খোঁজাখুঁজি করেও চাবি পেল না, তখন সে এসব নিয়ে ভাবাই বন্ধ করে দিল। কিন্তু এর মানে এই তো যে তোমার মাঝেও এই ঘরটা নিয়ে কিউরিয়াসিটি ছিল, আর এখনও আছে। আনা ইনার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, চাবি কোথায় পেয়েছিস? ইনা শব্দহীন ভাবে হেসে ফেল আর কিছুটা ভাব নিয়ে বলতে লাগলো, মাম্মা, আই এম ইনায়া শিকদার ইরা। এসব আমার বা হাতের খেলা। এই মাঝরাতে ঢং শুরু করলে মার খাবি কিন্তু। কথায় কথায় ঝাড়ি দাও শুধু। চাবিটা আমি বাবার ঘরে যে অনেক পুরনো ওই বিশাল বড় মাটির ফুলদানি আছে না, ওটার তলার স্কচ টেপ দিয়ে লাগিয়ে রাখা ছিল, ওখান থেকে নিয়ে এসেছি। ইনার কথা শুনে আনা ভ্রুকুচকে বলল, এই রুম বাবা বন্ধ করেছে যখন থেকে আমার বুঝ হয়েছে, ঠিক সেই সময় থেকে। এতদিন পর্যন্ত চাবি তো বাবার কাছেই ছিল হয়তো। তাহলে তুই কি করে জানতে পারলি চাবি ওই ফুলদানির নিচে ছিল? কারণ বাবা অসুস্থ হওয়ার আগেই তো কখনো এই ঘরে আসতো না, আর অসুস্থ হওয়ার পরে তো তার একার পক্ষে এখানে আসার কোনো সম্ভাবনাই নেই। তবে এটাই তো ইরার খেলা।
আমি এই ঘরের চাবিটা অনেকদিন ধরেই খোঁজাখুঁজি করতাম। বাবার উপস্থিতিতে তো আর রুমে গিয়ে তল্লাশি করা যাবে না, তাই বাবা ঘুমোলে কিংবা যখন ওই রুমে থাকতো না তখন খুঁজতে যেতাম। কিন্তু সমস্যা হলো আমি এত খোঁজাখুঁজি করেও চাবি পাইনি। কিন্তু কিছুদিন আগে বাবার একটা কাজে আমার সন্দেহ হয়। বাবা যতক্ষণ ওই রুমে থাকতো ততক্ষণ তার নজর ওই ফুলদানির দিকে থাকতো। শেষে কি যেন ভেবে আমি ওই বড় ফুলদানির কাছে যাই। যদিও আগেও আমি ফুলদানির ভেতরে খোঁজাখুঁজি করে দেখেছিলাম, কিন্তু এবার আর হাল ছাড়লাম না। ফুলদানি উপরে ভেতরে আগাগোড়া চেক করার পর ওটা উল্টিয়ে দেখি নিচে স্কচ টেপ দিয়ে চাবিটা সাবধানে আটকে রাখা। আনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে বাবা এজন্যই ওটা কাউকে ধরতে মানা করত, শুধুমাত্র বাবা মায়ের স্মৃতি এজন্য। যেটাই হোক, এখানে আর থাকার প্রয়োজন নেই। বাবা যেহেতু এত কলা কৌশল করেছে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে যা আমরা জানতে না পারি। সেক্ষেত্রে এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। চাবিটা দে আমায়। তুমি কি আমায় কাঁধে পেয়েছ? আমি জানি তুমি এখন আমায় চলে যেতে বলে পরে ঠিকই আবার নিজে এখানে আসবে। শুধু শুধু ভাব ধরছ। আর এত যে বাবার অসুস্থের কথা বলছো, বাবা তো ঘুমিয়ে আছে। বাবাকে যদি এ বিষয়ে আমরা কিছু না বলি তবে সে জানবে কি করে, আর অসুস্থই বা হবে কি করে? আরেকটা কথা, সত্যি করে কথা বলো তো, ওই ফুলদানির ভেতরে চাবি কিন্তু তুমিও খুঁজেছিলে, তাই না? ইনার মুচকি হেসে বলা কথায় আনা চোখ ছোট ছোট করে বলল, মাঝরাতে আর মিথ্যা না বলি। আর তুই তো সবই জানিস, এখন আবার জিজ্ঞেস করার কি আছে? এখন এটা বল, তুই কি পেয়েছিস? ও দেখাচ্ছি। ইনা প্রথমে মাটি থেকে একটা ছোট্ট বক্স বের করে আনার হাতে দিল। আনা কাঠের বক্সটাতে দেখে বলল, এটা কি? খুলে দেখো। আনা ইনার দিকে একবার তাকে বক্সটা খুলতে একটা ছোট্ট স্টার শেপের লকেট সহ সোনার চেন পেল। কিন্তু চেনটা সোনার হলো, লকেটটা অন্য কোনো ধাতুর আর একটু অদ্ভুত, সাথে কিছুটা 3D টাইপের। পেছনে আবার খুব ছোট্ট করে ফাঁকা অংশ আছে, কেমন যেন একটু এক অদ্ভুত ছোট্ট গর্তের মাঝে চিহ্ন আঁকা। জিনিসটা দেখতে যেমন ইউনিক তেমনি অসম্ভব সুন্দর। ইনা তো মনে মনে ঠিক করে নিয়েছে এটা সে নিজে ব্যবহার করবে। এরই মাঝে আনা জিনিসটা হাতে নিয়ে বলল, এটা এখানে এলো কি করে? তখনই ইনা ফ্রিকুচকে বলল, এটা তুমি আগে দেখেছ? তুমি না বললে তুমি এখানে কখনো আসোনি? আরে এটা তো আমারই। আমার বুঝ হওয়ার পর এটা কয়েক বছর আমার গলায় দেখেছিস। এরপর হুট করে একদিন হারিয়ে ফেললাম। এর জন্য সে কি কান্না! বাবা মা সহ কত খোঁজাখুঁজি করলো সবাই, কিন্তু শেষ তো পেলামই না। আর আজকে এটা এখানে দেখছি। বোনের কথা শুনে ইনা ফ্রিকুচকে আনার দিকে তাকালো। অন্যদিকে আনা ইনার দিকে সন্দিহান চোখে তাকিয়ে দুজনই একসাথে বলল, তার মানে কাজটা বাবাই হয়তো করেছে। তবে আনা আবারও বলল, এই ঘরে হয়তো আরো রহস্য আছে। এসেছি যখন, তবে সবটা খুঁজেই যাব। এই ঘরে এমন আছেটা কি? আনার কথা শুনে ইনাও বাঁকা হাসল। সম্পূর্ণ রুমটা কালো ঘুটঘুটে অন্ধকারে ঘেরা। বহু বছরও যে এই ঘরে কারো প্রবেশ হয়নি তা ভালো করেই বোঝা যাচ্ছে। তাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে এমন এক ভূতেরে পরিত্যক্ত ঘরও আছে হাস্যকর বিষয়। চারিপাশে মাকড়সার জালে ছড়াছড়ি। রুমটা মোটামুটি ভালোই বড়সড়। একটা পরিত্যক্ত খাটের উপর নষ্ট হয়ে পড়ে থাকা তোষক বালিশ, কাঠের খাটটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। সাথে বড়সড় এক কাঠের আলমারি, দুটো চেয়ার আর একটি ছোট টেবিল। মোটামুটি অনেক কিছুই আছে, তবে পুরো জায়গাটায় এত ধুলোবালি আর মাকড়সার আস্তানা জমেছে যে তা বলার বাইরে। দুই বোন মিলে যতটা সম্ভব হলো মাকড়সার জালগুলো ভেঙে ফোনের লাইট আর ইনার নিয়ে আসা টর্চ লাইট দিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগলো কোনো নতুন রহস্যের সন্ধানের আশায়। তখনই হঠাৎই ইনা গিয়ে আলমারি খুলতে চমকে উঠল। তাড়াতাড়ি আনাকে ডাক দিতে সেও চলে এলো। আপু দেখো এসব কি? আনা ভেবেছিল আলমারি হয়তো লক করা থাকবে, আর এখন ইনা আলমারি খোলার পর দেখতে পেল সব অদ্ভুত অদ্ভুত জিনিস। সাধারণত আলমারিতে যেসব জিনিস থাকে তেমন কিছু জিনিস রাখা, অনেক পুরনো কিছু জামা, দুই একটা শাড়ি পাঞ্জাবি, আরও অনেক কিছু। তবে সেগুলো ব্যবহার করা কোনোভাবেই সম্ভব নয়। সম্পূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে। তবে আনা আর ইনা যে জিনিসগুলো দেখে বিস্মিত হলো তা হলো কাপড়ের একপাশে অনেকগুলো পুরাতন
অস্ত্র, যেমন কড়া, চাপাতি, ধারালো ছুরি সহ আরও অনেক কিছু। প্রথমে বাড়িতে এমন এক রহস্যময় ঘর, তার উপর সেই আলমারিতে এসব জিনিস রেখে দেওয়ার মানে কি? কোনো খারাপ রহস্যে জড়িয়ে নয়তো এই ঘরের সাথে? তবে এসবের মাঝে আনা আরেকটি বিষয় সন্দেহ হলো, বাঙালি কাপড় চোপড় ছাড়াও কিছু ওয়েস্টার্ন ড্রেসও ছিল আলমারিতে, কিন্তু সে তো তার বাবা মাকে কখনো এসব পরতে দেখেনি। তার বাবা মাকে এসব ড্রেস দেখেনি, বিশেষত মেয়েদের যে কাপড় রাখা সেগুলো তো তার মাকে কোনোদিনও পরতে দেখেনি। বিছানার ঠিক মাঝ বরাবর সেই চেইন সহ বক্সটা রাখা, এক পাশে আনায়া তো অন্য পাশে ইনা ভাবুক চিকতে বসে রয়েছে। দুজনের মাঝে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন সময় আনায়া নিজের ফোনে সময় দেখে ইনায়াকে বলল, ইরা, অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়, আর এসব কথা ভুলেও মুখ থেকে বের করবি না। ইনায়াও তখনও বোনের কথা শুনে ভাবুক চিকতে বলল, আমি বাচ্চা না আপু। আচ্ছা, তবে তুমি থাকো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি। দুই বোন মিলে সেই ঘরে খোঁজাখুঁজির পর আর তেমন কিছুই পায়নি যা দেখে সরাসরি কোনো কিছু সন্দেহ করা যায়। সেজন্য আনায়া আর ইনায়া বেশি দেরি না করে শুধু সেই বক্সটা নিয়ে রুমে আবারও আগের মতোই তালা লাগিয়ে নিজেদের রুমে চলে এসেছে। আর এখন ইনায়া আনার রুম থেকে চলে যেতে চাইলে আনায়া বলল, ইরা, হুম। এই চেনটা তো তোর পছন্দ হয়েছে, নিয়ে যা, তবে সাবধানে পড়িস, বাবার চোখের সামনে পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। ইনায়া চোখ ছোট ছোট করে বলল, তোমাকে কে বলেছে এটা আমার পছন্দ হয়েছে? এটা তোমার জিনিস, আমি কেন নিতে যাব? আমাকে গাধি পেয়েছিস? পছন্দ হয়েছে নিয়ে যা, শুধু সাবধানে ব্যবহার করিস। ইনায়া বোনের কথা শুনে আনার কাছে গিয়ে ওর কাছ থেকে চেইনটা নিল, তবে সেটা নিজে না পরে উল্টো আনার গলায় পরিয়ে দিতে লাগলো। এই, কি করছিস সেটা? চুপ থাকো তুমি। আমার পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু এতটাও না যে বোনের এত বছর পর ফিরে পাওয়া শখের জিনিস নিয়ে নেব। আনায়া হেসে বলল, যেটা তোমার তা তোমারই থাকবে, আমি কখনো তোমার জিনিস নিতে যাব না। বড় বোনের জিনিস নিয়ে কিছু হয় না। কিন্তু আমি নিতে চাই না, দেওয়ার হলে তোমার আগের জামাইটাকে দিও। আনায়া ফ্রিকুচকে বলল, এটা কেমন কথা? কার কথা বলছিস তুই? রেহান? নাউজুবিল্লাহ, রেহান ভাইকে তো আমি বড় ভাই মানি, আর সে তো তোমার ভবিষ্যৎ জামাইও না। আমি বলেছিলাম তোমার আগের জামাইয়ের কথা। ইরা, মার খাবি কিন্তু। উল্টো পাল্টা এসব কি বলিস? আমি আবার কবে বিয়ে করেছি? আরে আমার কথা শোনো আগে, আমি ভিকের কথা বলছি। ভিকিকে তুমি যেভাবে অপছন্দ করো তাতে মনে হয় ও তোমার আগের জন্মের শত্রু জামাই। আনায়া চোখ ছোট ছোট করে ইনার উদ্দেশ্যে বিরক্তি নিয়ে বলল, তোর মাথা কি সত্যি গেছে? খালি চেহারার বড় হয়েছিস, ছি, মধ্যে মাথায় কিছু। এত কিছু জানি না আমি। আমার বিয়ে কিন্তু ভিকের সাথেই দিতে হবে, না হলে দেখো আমি মাদার তেরেসা হয়ে বাড়ি ছাড়বো। ইনায়া, ধমকিয়ে লাভ নেই, আই এম সিরিয়াস। যা ভাগ এখান থেকে। রাতের বেলা এসেছিস মাথা খাওয়ার জন্য? ইনা আর কিছু না বলে রুম থেকে চলে যেতে লাগলো। ঠিকই, তবে যেতে যেতে আবারও বলল, মনে থাকে যেন, না হলে কিন্তু মাদার তেরেসা হয়ে যাব। অন্যদিকে আনাও আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল, নিজের গলায় চেইনটা সুন্দর করে ঝুলিয়ে তা জামার নিচে ঢুকিয়ে দিল, যাতে তা সচরাচর কারো চোখে না পড়ে। কি এক ভিকে ভিকে লাগিয়ে রেখে মাথাটা পুরো শেষ করে দিচ্ছে। প্রথমে ভার্সিটিতে একদল পাগল, বাড়িতে এলে এক পাগল, আর সব পাগলের গুরু তো অফিসেই থাকে। এতগুলো পাগলের সাথে থাকার জন্যই কি এই পৃথিবীতে এসেছিল? আফসোস। এরপর বিছানায় শুতেই শুতেই বলতে লাগলো, দুপুরবেলায় স্কুল থেকে ফেরার পথেই হঠাৎ রোহানের সাথে ইনার দেখা। হুট করে ইনার তার বিষয়টিকে পাত্তাই দিল না। এমনিতেই মন মেজাজ ভালো না, কিন্তু রেহান আগ বাড়িয়ে ইনার কাছে এসে বলল, কিরে মাইয়া, দেখলা তবু কথা কইলা না? ইনা বিরক্তি নিয়ে বলল, এসব কি ধরনের ভাষা? বাপরে, হঠাৎ কি হলো? এমনিতেই আর সূর্যের তেজ অনেক বেশি, এক্সট্রা করে আর তোমার তেজ দেখাইও না। কাহিনী কি বলো তো? ঘুম হয়নি, মাথায় অনেক টেনশন। এই বয়সে এত টেনশন? জামাই বিদেশে থাকে নাকি? এই থামো তো, তুমি আবার কান্না টান্না করছো নাকি? এই তোমার কি জামাই মরছে? ইনা বিষয়গুলো হঠাৎই অসহ্য লাগলো। তার আজ কি হয়েছে সে হয়তো নিজেও জানে না। খুব
খুব বাজে কিছু তার মস্তিষ্কটা শেষ করে দিচ্ছে, কিন্তু সেটা কি তার জানা নেই। ইনায়া কিছু বলল না দেখে রোহান বলল, তো ইরাবতী, আইসক্রিম খাবা? এসব ইরাবতী টিরাবতী নাম আমার পছন্দ না। ওকে, তা ফিউচার বিআইন সাহেবা প্লাস মিস ইরা আইসক্রিম খাবা? খাওয়া যেতে পারে। তবে চলো। রোহানের সাথে ইনায়া যেতে যেতে তার উদ্দেশ্যেই বলল, আপনার বাড়ি তো এখানে না, তবে একটু দরকার ছিল আর কি। কেনিতের কথা মতো আনেয়া সন্ধ্যার পর অফিসে গিয়ে দেখতে পেল পুরো অফিসটাই কেমন নিস্তব্ধ। চারপাশে দু একজন মানুষ ব্যতীত কারোর দেখাই নেই। অবশ্য এটা স্বাভাবিক বিষয়, স্টুডিওর সব লোকজন সহ অফিসের আরও কিছু লোক গতকালই চিটাগাং পৌঁছে গেছে। তবে বর্তমানে অফিসের দুই একটা ব্যতীত বাকি সব লাইট বন্ধ করে রাখা। এমনিতেই রাত সন্ধ্যা, তার উপর আশেপাশের এমন অন্ধকার অন্ধকার পরিবেশ, না চাইলেও কেমন যেন এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে আনা এসব চিন্তা ছেড়ে চিন্তা করছে তারা আজ যাবে কখন, আর নিচেও তো কোনো আর অফিসের গাড়ি দেখতে পেল না। এই ভাবনা কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার পর আনায়া কেনিতের কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। আনায়া পরনে আজ বড় সড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের কুর্তি, সাথে কালো রঙের জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে রাখা, সঙ্গে গলার পরা সেই স্টার শেপের লকেট সহ চেইন, যেটা আনা জামা আর ওড়নার নিচে ঢাকা পড়ে গিয়েছে। কাঁধে একটা মাঝারি সাইজের কাপড়ের ব্যাগ, মোটামুটি তাতে টুকটাক প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে তার। চুলগুলো মেসি বান করে, তবে বাড়ি থেকে অফিসে আসতে আসতেই সিল্কি বেবি চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আনা কিছুটা তাড়াহুড়ো করে কেনিতের কেবিনে যেতে কিছুটা অবাক হলো। আশেপাশে কেনিতের ছায়াটা পর্যন্ত নেই। বুঝতে আর বাকি রইল না কেনিত আর নেই এখানে। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে এসে একজনকে জিজ্ঞেস করতেই সে আনায়াকে বলল কেনিত নাকি নিচে তার গাড়িতে তার জন্য অপেক্ষা করছে। আনায়ার মাথার মধ্যে হঠাৎ করে কিছু প্রশ্ন উদয় হলো, সেসব রেখে তাড়াতাড়ি লিফটে করে নিচেই নামলো। নিচেই পার্কিং এরিয়া হয়। প্রথমে কেনিতের গাড়ি খুঁজতে লাগলো, কিন্তু কেনিতের গাড়ি আদতে কোনটা সেটা খুঁজে বের করার তো বড় কথা। আনে আশেপাশে কিছুক্ষণ খোঁজার পর রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা কালো আর মৃদু লাল রঙের চকচকে গাড়িটা দেখতেই মনে হলো ওটাই নিশ্চয়ই কেনিতের। আপাতত আনা একটি সূত্র বানিয়ে মুখস্থ করে ফেলছে, যেখানেই লাল কালোর আভাস দেখিবে সেখানেই কেনিথের সন্ধান মিলিবে। যদিও কথাটা কিছুটা হাস্যকর, তবে আনায়ার মতে কথাটা পুরোপুরি ফেলে দেওয়ার মতো না। আর তা আরেকবার প্রমাণ হলো যখন আনায়া গাড়ির কাছে পৌঁছালো। ভেতরে আদতেও কেনিত আছে কিনা আনা পুরোপুরি নিশ্চিত নয়, কারণ গাড়িটার কালার কেনিতের সেই গাড়িটার মতো হলো ডিজাইনটা আলাদা। এই গাড়িটাই আলাদা রকমের স্পোর্টি টাইপের ফিল দিচ্ছে। সঙ্গে গাড়িটা দেখে মনে হচ্ছে আজই প্রথম হয়তো একে রাস্তায় বের করা হয়েছে। একদম নতুন আর চকচক করছে। তবে আনা কি করবে হঠাৎ করেই বুঝে উঠতে পারছে না, কিন্তু কিছু তো একটা করতেই হবে। আনার ঠোঁট কামড়ে ধরে চিন্তা ভাবনা করতে করতেই হঠাৎ তার গালের চোখগুলো দৃশ্যমান হলো। চোখে মুখে চিন্তার স্পষ্ট ছাপ, অথচ দেখতে একদম বাচ্চাদের মতন। আনা এরই মাঝে গাড়ির জানালার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছুটা ঝুঁকে গিয়ে জানালার গ্লাসে আঙুল দিয়ে নক করলো। মুহূর্তেই হুট করে কালো গ্লাসটা নিচে নামতে লাগলো। অন্যদিকে আনা কিছুটা চমকে ওঠে। নিজের মাথা কিছুটা পিছিয়ে নিতে চোখের সামনে দৃশ্যমান হলো সেই সুদর্শন পুরুষের। আলাদা কোনো সাজগোজ নেই, রাতের বেলাতেও চোখে সানগ্লাস, চশমা পরনে, ফিটফাট কালো রঙের টি শার্ট, তবে টি শার্টের মাঝে একটা লাল রঙের এক স্টার আকৃতির কিছু ডিজাইন করা, সাথে সেই পরিচিত চিরপরিচিত এলোমেলো চুল। আনা হঠাৎ কি বলবে বুঝতে পারছে না, তবে মৃদু সুরে মুচকি হেসে বলল, স্যার, আমাদের আজ যাওয়ার কথা ছিল, কিন্তু আশেপাশে তো তেমন কাউকে। ভেতরে এসে বসো। আনার কথা হুট করে কেনিতের গম্ভীর আওয়াজে থেমে গেল, সঙ্গে মস্তিষ্ক তার নিজের কার্যকলাপে আটকে গেল। ইমন তাকে আগেও বলেছিল কেনিতের তুই করে সম্বোধনের অভ্যাস আছে, তবে বিষয়টি আনার কাছে এত তাড়াতাড়ি সহজ হওয়ার মতো নয়। কিন্তু করারও তো কিচ্ছু নেই। শেষমেশ ছোট্ট করে দীর্ঘ শ্বাস ফেলে
গাড়ির দরজা খুলে কেনিতের পাশের সিটে গিয়ে চুপচাপ বসল। আনা আর চোখে কেনিতের দিকে তাকিয়ে দেখলো ও একদম চুপচাপ স্টিয়ারিংয়ে এক হাত রেখে সামনের দিকে তাকিয়ে বসে রয়েছে। মুখে কোনো কথাবার্তা নেই, নাম নিশানাও নেই, কিন্তু আনায়া নিজেকে তটস্থ করে কেনিতের দিকে তাকিয়ে বলল, স্যার বাকিরা যাবে না? সবাই চলে গিয়েছে, শুধু আমরা দুজনেই বাকি রয়েছি। ও কি? এনি প্রবলেম? না। কেনিত আনার দিকে তাকে তড়িৎ তাকালো, তবে কিছু বলল না। এদিকে আনায়া কিছুটা ভরকে গেল কেনিতের হুট করে তাকানোর ফলে। অন্যদিকে কেনিত আবারও সামনের দিকে তাকিয়ে নির্বিকার বলল। আনায়া মনে মনে কান্না করতে ইচ্ছে করছে। সে তো ভেবেছিল সে হয়তো অফিসের গাড়িতে আর সবার সাথে মিলে যাবে, কিন্তু এখানে তো এতটা পথ, তাকে এই রকস্টার নামক টেরোরিস্টের সাথে যেতে হবে, যে মানেই হলো এক আতঙ্কের কারখানা। এরই মাঝে কেনিত আনার ভাবনা চিন্তাকে উড়িয়ে দিয়ে গাড়ির স্টার্ট দিল। গাড়ির সব কটা জানালা বন্ধ, ফাঁকা রাস্তা, আর কেনিত যেন গাড়ি চালাচ্ছে না, বরং পালে উড়িয়েই দিবে। অথচ কেনিত তার স্টাইল অনুযায়ী মিডিয়াম স্পিডে গাড়ি চালাচ্ছে, কিন্তু আনার কাছে বিষয়টি নতুন হওয়ায় তার এই স্পিডটাকে সবচেয়ে বেশি মনে হচ্ছে। তবে আনার প্রচুর বোরিং লাগছে। ইমনের সাথে থাকলে তো সারা রাস্তা বকবকি করতে থাকে। এমনিতেই মেয়েটা একটু কথা বলতে বেশি পছন্দ করে, তবে সেটা পরিচিত বা ফ্রেন্ডলি মানুষগুলোর সাথে। কিন্তু এখানে তো তার পাশে যে বসে আছে তার মুখে থেকে দুই একটা শব্দই সোনারি ভাগ্যের বিষয়। তার মতো ছাগলের মতো গল্প করতে যাবে নাকি? আনা একবার মনে হলো রেহানের সাথে ফোনে কথা বলা যেতে পারে, এতে হয়তো আর বোরিং লাগবে না। কিন্তু ঠিকই তখনই এই লোকের সামনে রেহানের সাথে সুন্দরভাবে কথা বলতে গেলে আনার মাঝে আতঙ্ক তৈরি হয়ে যাবে। বস মানুষ কোন কথাকে কিভাবে নেবে কে জানে। একটা সময় বাধ্য হয়েই মনের মধ্যে বকবক করতে লাগলো। অন্যদিকে তার পাশে বসে থাকা লোকটিও ড্রাইভ করতে করতে চশমার নিচ থেকে আর চোখে আনায়াকে বিড়বিড় করে ঠোঁট নাড়াতে দেখতে দেখতে মৃদু বাঁকা হাসল। নিস্তব্ধ রাত, সময় ঠিক কত এখন তা আনায়ার জানা নেই। তার গভীর ঘুম এসি ঠান্ডা বাতাসে ভেঙে গিয়েছে। কোণে পর্যন্ত জামার হাতা থাকা সত্ত্বেও মেয়েটির হাত পা গুটিয়ে কাঁপতে লাগলো। মুহূর্তেই আনা নিজের ঘুমের ঘোর থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে মস্তিষ্ক তার সক্রিয় হতে বুঝতে পারলো সে এখনো গাড়িতে আছে। পুরো গাড়িতে কোনো আলোর নাম নিশানাও নেই, একদম অন্ধকার বানিয়ে রাখা। আনা নিজের ফোন থেকে ফ্ল্যাশ লাইটটা অন করে পাশে তাকাতে চমকে উঠলো। আশেপাশে কোথাও কেনিত নেই। হুচ করে পেছনে তাকিয়ে দেখলো না, পেছনেও কেনিতের অস্তিত্ব নেই। একে তো বুঝতেই পারছে না এত রাতে কেনিত কোথায় গায়েব হলো, অন্যদিকে জায়গাটা ঠিক কোথায় তাও আনার জানা নেই। গাড়ির গ্লাস দিয়েও বাইরের অন্ধকার ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। আনার মনে হঠাৎই অজানা ভয় জাগতে শুরু করলো। ছুটতে লাগলো ফর্সা ত্বক, ঘাম। আনায়া কি করবে বুঝে উঠতে পারছে না। তবে আনায়ার মনে আরেকটি বিষয় অদ্ভুত লাগছে। বর্তমানে গাড়ির এসির পাওয়ারটা একটু বেশি মনে হচ্ছে। সে সন্ধ্যার দিকে হয়তো ঘুমিয়ে পড়েছিল ও, কিন্তু সেই সময় এসির পাওয়ার এতটাও বেশি ছিল না। তাহলে কি কেনিথি যদি করেও থাকে তবে সেটা বড় বিষয় নয়। আপাতত কেনিথ কোথায় গায়েব হলো? জায়গাটাকে দেখে তো কোনো লোকালয় মনে হচ্ছে না। আচ্ছা, এমনটা তো হয়নি যে তাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গিয়েছে আর কেনিথ গাড়ির বাইরে সেটারই ব্যবস্থা করছে? আনার এসব হঠাৎ অসহ্যই লাগলো। একদিকে এসির কনকনে বাতাস ঠান্ডা, আর বসে থাকতে ইচ্ছে করছে না। আবারও এই এসির পাওয়ার কিভাবে কমাবে তাও তো জানা নেই। ইমনের গাড়িতে তো কখনো এসি ছিল না। আনা নিজের শারীরিক ও মস্তিষ্কের খেলায় আর সহ্য করতে না পেরে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানে না বাইরে যাওয়া তা ঠিক হবে কি না, কিন্তু এখানে এই এত ঠান্ডার মধ্যে বসে থাকাও সম্ভব না। আনা দরজাটা খুলে গাড়ি থেকে বের হয়ে যেন আরো চমকে উঠল। এটা সে কোথায় আছে? হাত পা এবার ঠান্ডায় নয় বরং ভয় হিম হয়ে এলো। চারপাশে ঘুরঘুরে অন্ধকার। এতক্ষণ এসির ঠান্ডা বাতাস ছিল, আর এখন প্রকৃতির ভীতিকরণ শিহরণ জাগানোর মতো আচমকা গায়ে আছড়ে পড়া বাতাস। বেচারি কলিজার পানি ফুট করে শুকিয়ে গেল। এরই মাঝে হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতে আনা চমকে গিয়ে তার ফোনের লাইটটা সেই কণ্ঠস্বরে আসা
দিক নির্দেশন করে সামনের দিকে ধরতেই একটি অস্পষ্ট বড় ছায়া মানবকে নজরে পড়ল। অথচ তার সেই ভীতিকর আর রাগান্বিত কণ্ঠস্বর আনার এখনো কানে বেজে চলেছে। হোয়াই দ্য হেল আর ইউ ফাকিং হেয়ার? চারপাশে যখন খুটখুটে অন্ধকার, তখন সেই রহস্যময় মানবের উদ্ভট এক কথা শুনে আনা পুরো থা। কেনিতের কথাটা আনার কাছে উদ্ভটই লেগেছে। সামান্য একটা বিষয়ে এই ধরনের ভাষা ব্যবহার করা কি খুব দরকার? এমনটা মনে হওয়ার অবশ্য কারণ আছে। আনার ছোটোখাটো বিষয়ে স্ল্যাং ইউজ করাটা মোটেও পছন্দ নয়, কিন্তু বর্তমানে এইসব নিয়ে ভাবার পরিস্থিতি গড়ে ওঠেনি। আনা গাড়ি থেকে নেমেই বুঝতে পারলো সে কোনো বড় পাহাড়ের সড়কে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। তার জানা মতে কনসার্ট শহরে হওয়ার কথা, তবে এইখানে আসার কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না। এরপর যখন কেনিথের আওয়াজ অনুসরণ করে তার দিকে তাকালো, তখন আর একটু আঁতকে উঠল। এই লোকটাকে তার মন প্রাণ থেকে পাগলই মনে হয়। একদম কিনারায় সঠিকভাবে প্যান্টের পকেটে হাত গুটিয়ে দাঁড়িয়েছিল কেনিথ। আনা গাড়ি থেকে বের হয়েছে তা বুঝতেই ঘাড় বেঁকিয়ে উল্টোই ঘুরেছে। আশেপাশে বাতাসের যে তীব্র খেলা শুরু হয়েছে, তাতে যদি ভুলেও নিজের ব্যালেন্স হারায় তো সোজা নিচে। কত ফুট উঁচুতে এই রাস্তা তা আনার ধারণা না থাকলেও এতটুকু আন্দাজ করাই যায় যে এইখান থেকে একবার কেউ নিচে পড়ে গেলে তার নাম নিশানাও হয়তো কেউ খুঁজে পাবে না। একদিকে কেনিথকেও অত কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে উল্টো পাল্টা চিন্তা করতে আনার গলা শুকিয়ে গেল। ছোট চেপে নিঃশ্বাস নেওয়ার কিছুক্ষণ বন্ধ করে দিল। এরই মাঝে কেনিথ বড় বড় করে পা ফেলে আনার ঠিক মুখ বরাবর এসে দাঁড়ালো। আনার ফোনটা এমন ভাবে ধরা যে নিচ থেকে ফোনের ফ্ল্যাশ লাইটের আলোর প্রতিফলনে কেনিথের শান্তশিষ্ট গম্ভীর চেহারাটা ভয়ঙ্কর সুদর্শন কোনো দানবী মনে হচ্ছে। বেচারা আনায়া এখনো নিজের নিঃশ্বাস আটকে কেনিথের মুখের দিকে ভীতু চোখে তাকিয়ে রয়েছে। এইদিকে কেনিথ কিছুক্ষণ আনার দিকে এক নজরে তাকিয়ে থাকার পর নির্বিকার বলল, নিঃশ্বাস নে গাধি। কথাটা বলেই কেনিথ এক হাত প্যান্টের পকেট থেকে বের করে কালো চশমাটা পরতে পরতে বড় বড় পা ফেলে গাড়িতে গিয়ে বসল। এইদিকে আনার মস্তিষ্কে কেনিথের কথাটুকু বোধগম্য হতে আনার তড়িৎ আটকে রাখা দম ছেড়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে লাগলো। এরপর কয়েকবার চোখের পাপড়ি ঝাপটে আশেপাশে তাকাতে ঘুটঘুটে অন্ধকারে আর বেশিক্ষণ একা থাকার সাহস জুটল না। দ্রুত গতিতে গিয়ে গাড়িতে বসল। অন্যদিকে কেনিথ আনার গাড়িতে বসার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে তড়িৎ গাড়ি স্টার্ট দিল। প্রথম দিকে সেই প্রথমবারের মতো স্পিডে গাড়ি চালাতে লাগলো। এদিকে আনা মনে মনে নানান বিষয় ভাবছে। একদিকে তো এখানে কেন এসেছে, এটা কোন রাস্তা, এমন ঘুটঘুটে অন্ধকার কেন, কেন জনবসতি কিংবা অন্যান্য গাড়ি চলাচল, আবার লাইটের ব্যবস্থাও নেই কেন, আর কনসার্ট স্পটে পৌঁছাতে কতক্ষণ লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানার ইচ্ছে থাকলেও এত কিছু উত্তর আদৌ কেনিথ দেবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে তার এত প্রশ্ন শুনে তাকে এখানেই ফেলে যাবে না তারও বা গ্যারান্টি কি? কিন্তু এসব ছাড়াও আনায়া যে বিষয়টি ভাবছে তা হলো কেনিথ তাকে গাধি বলে সম্বোধন করছে। আনা বুঝে উঠতে পারছে না, একটা মানুষ সবাইকে তুই করে বলে, তাই তাকেও বলেছে, এইটা মানায় যায়, কিন্তু সরাসরি গাধি, কেমন অদ্ভুত না বিষয়টা। এই বিষয়টি নিয়ে আনায়া কিছুক্ষণ ভাবার পর মুচকি হাসল। বিষয়টিকে সে নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে চিন্তা ভাবনা শুরু করলো। আনায়া মনে মনে ভাবতে লাগলো, আবার মনে হচ্ছে তার হুঁশ ফেরার পর এসির পাওয়ারটা যতটা বেশি ছিল এখন ততটা নেই। হয়তো কেনিথ ভুলেই তখন বেশি পাওয়ার দিয়ে দিয়েছিল। কেনিথকে বড় ভাই হিসেবে ধরলে এইসব নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। ইমন আর কেনিথ দুজনেই তো আনার কাছে সমান, তবে এত ভাবনার বা কি আছে? লোকটা এমনিতে অদ্ভুত হলেও বড় ভাই হিসেবে মন্দ নয়। যদি এমনটা হয় তবে আনা আর রেহানের বিয়েতে যদি তাকে ইনভাইট করা হয় তবে হয়তো কেনিথ না করবে না। ছোট্ট বোনের বিয়ে ভেবে আসলেও আসতে পারে। আনা ভাবতে ভাবতে যে তার চিন্তা ভাবনা কত দূর চলে গিয়েছে তা নিয়ে হয়তো তার নিজেরও কোনো হুঁশ নেই। কিন্তু তার এই চিন্তা ভাবনা কেটে গেল কেনিথের পরবর্তী কার্যক্রমে। এবার কেনিথ এত দ্রুত
স্পিডে গাড়ি চালাতে লাগলো যে আনায়া আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। হঠাৎ এমন পরিবর্তনের মানে ঠিক বুঝে উঠতে পারল না। মনে মনে ভাবলো কেনিত আবার তার মনের কথা শুনে ফেলেছে নাকি। শুনতে পেলেও তাতে দোষ করার মতো কি আছে। আবার নিজের চিন্তা ভাবনা দেখে নিজেকে গালাগালি করলো। সে মনে মনে কথা বলে সে কথা কেনিত কি করে শুনতে পাবে। আনায়া চোখ মুখ যতটা পারলো স্বাভাবিক রেখে ঠোঁট চেপে দাঁত খেছে তার নিজের জামার একটা অংশ খামচে ধরল। এবার মনে হচ্ছে কেনিত গাড়ি চালাচ্ছে না, বরং সত্যি সত্যি উড়াতেই চলেছে। হঠাৎ এত স্পিড বাড়িয়ে দেওয়ার কারণ আনায়া ঠিক বুঝতে পারলো না। কিছু বলে যে থামাবে সেই পরিস্থিতি কিংবা সাহসও নেই। স্টেজের সামনে দর্শকের উপচে পড়া ভিড়, সবার মাঝে টান টান উত্তেজনার ঝলক। অন্ধকারে স্টেজের লাল কালো স্পট, মুভিং হেড, স্টোভ, লেজার পার লাইট সহ নানা ধরনের লাইটগুলো সমান তালে জ্বলে নিভে উঠছে। একদিকে গিটার, পিয়ানো, ড্রামের শূন্য অবস্থা, অন্যদিকে ক্যানিতের তীব্র অপেক্ষায় হুইস্কার আর আনন্দ উল্লাসের আদান প্রদানে উত্তেজিত দর্শকগণ। সব মিলে সার্বজনীন উন্মাদনায় একটি তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠা কনসার্ট শুরুর প্রাক আবহ তৈরি হয়েছে। কনসার্ট স্টেজ থেকে কিছুটা কাছে রাইজিং লাউঞ্জ লজে অর্থাৎ আর্টিস্টদের রুমে বসে আরাম আয়েশ করতে ব্যস্ত কেনিথ। রুমের সোফায় একদম স্টেজ পপারেল স্টাইলে সেজে গুজে তৈরি। বসে পায়ের উপর পা তুলে এক হাত দিয়ে রুবিক্স কিউবের সেম কালারের সল্ট মেলাতে ব্যস্ত। আনায়া জানে না কেনিত এই রুবিক্স কিউবটা কোথায় পেল, কিন্তু অন্যান্য দিনের মতো যে ফোনের মাঝে ডুবে নেই তাই অনেক। কিন্তু সে শুরু থেকে রুমের মধ্যে ঘোরাঘুরি করছে আর একটু পরপর বাইরে কনসার্টে স্টেজ আর লোকজনদের দিকে উকি দিচ্ছে। কনসার্টের সময় সেই কখন হয়ে গিয়েছে, অথচ এই কেনিতের মাঝে কোনো হেলদোল নেই, হলো না। নির্বিকারে নিজের কাজে ব্যস্ত সে। পরনে শুধু কালো আর লালের কম্বিনেশনের জ্যাকেট, যার চেন অর্ধেকটা খোলা রাখায় বলিষ্ঠ উদম বুকের অনেকটা দৃশ্যমান, সাথে কালো রঙের স্কিনি ডেনিম আর জুতো। আর আনার কথা অনুযায়ী তার চুলগুলো তেমনই যেমনটা সচরাচর দেখা যায়, সঙ্গে শুধু কালো রঙের সে চিরচেনা একটা ব্রেসলেট। তবে আনার ড্রেস আপে কোনো পরিবর্তন নেই, সে যেভাবে বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক সেভাবেই আছে। আনা আর কেনিত কনসার্টের নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই চলে এসেছে। এখানে পৌঁছানোর পর অনেকে আনায়াকে জিজ্ঞেস করেছে তারা এত তাড়াতাড়ি পৌঁছালো কি করে। আনায়া সেভাবে কোনো উত্তর দিতে পারলো না। এতটুকু তো বুঝেছে যে কেনি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সেই পাহাড়ি রাস্তাটাই হয়তো বেছে নিয়েছে, এছাড়া তো আর কোনো কারণ থাকার কথা নয়। কিন্তু বাইরের মানুষের এত আয়োজন, উত্তেজনা আর কেনিতের প্রতি এত তীব্র আকাঙ্ক্ষা থাকার পরেও এই লোক কিভাবে এত নির্দ্বিধায় বসে রয়েছে কে জানে। বিষয়টি আনার মোটেও পছন্দ হচ্ছে না। এর আগের বার যখন কনসার্টে ছিল সেবারের মতো কি এবারও অত দেরি করবে? এমনিতেই মাঝরাত, কেনিত যত দেরি করবে কনসার্ট শেষ হতেও তত দেরি হবে। তার এত হাসপাস করতে আর ভালো লাগছে না। আবার কেনিতকে যে কিছু বলবে সে সাহসে হচ্ছে না। মনের মধ্যে একটা প্রশ্ন খুব বিরক্ত করছে। সেটাই চিন্তায় ব্যস্ত যে এই লোকটার সাথে ইমন ভাই এতদিন কাজ করার পরও এত হাসি খুশি কী করে থাকতো। এ তো পুরোই টেনশনের আস্তানা। রুমের মধ্যে কিছুক্ষণ পায়চারি করার পর একবার বাইরে উকি দিয়ে ধীরে ধীরে কেনিতের কাছে গেল। এরপর স্বাভাবিক গলায় বলতে লাগলো, ভাইয়া বলছিলাম। আনার কথা শুরু করতে না করতে কেনিত তড়িৎ রুবিক্স কিউব ঘোরানো বন্ধ করে আনার দিকে আকস্মিকভাবেই তাকালো। হঠাৎ কেনিতের ওভাবে তাকানো দেখে আনা আকস্মিক চমকে উঠতেই মনে পড়লো এই মুহূর্তে সে কেনিতকে কি বলতে চেয়ে কি বলে ফেলেছে। তড়িৎ ঢোক গিলে ঠোঁট ভিজিয়ে বলতে লাগলো, সরি স্যার, বলছিলাম যে কনসার্টের সময় তো হয়ে গিয়েছে, সবাই আপনার জন্য ওয়েট করছে, আপনি যাবেন না? কেনিত একইভাবে আনার দিকে তাকিয়ে রয়েছে। তার মুখের ভঙ্গিমা দেখে কিছু আন্দাজ করা যাচ্ছে না। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকার পর সে আবারও নিচের দিকে তাকিয়ে রুবিক্স কিউব ঘোরাতে লাগলো। আরও নির্বিকারই বলল, যখন আমার মুড হবে তখন যাব। এইটা শুনি আনায় আরও এই লোকটাকে তার মাঝে মাঝে না বেশিরভাগ সময়ই তার সহ্য হয় না। যত সব উদ্ভট মন মরছে।
আনা কেনিতের দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে ওর কার্যকলাপ দেখলো আর নিজের রাগগুলোর বহিঃপ্রকাশ ঘটার আগে চাপা দিল। যে রাগের যথার্থ কোনো ফল নেই, সেই রাগের বহিঃপ্রকাশেরও কোনো মানে নেই। একটা সময় আনায়া সেখান থেকে সরে এসে দরজার এক বাহু হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে বাইরে মানুষের কার্যকলাপ দেখতে লাগলো। এত এত মানুষের এত শোরগোল আনার ঠিক ভালো লাগছে না। তার মন পড়ে আছে রেহানের ভাবনায়। রেহানের সাথে সেই কখন থেকে কথাই হয়নি, এখন ফোন দিলে পাবে কিনা কে জানে। আবার আশেপাশের যে পরিস্থিতি তার ঠিকভাবে কথাও বলা যাবে না। এরই মাঝে হঠাৎ কেনি তার পাশ কাটিয়ে বাইরে যাওয়ার সময় আনায়া হালকা চমকে গিয়ে পড়ে যেতেই লাগলে তড়িৎ নিজেকে সামলে নেয়। অন্যদিকে কেনিত কয়েক কদম এগিয়ে পেছন ফিরে আনার দিকে তাকিয়ে বলল, স্টেজের ওদিকে যাওয়ার প্রয়োজন নেই, লজের আশেপাশেই থাকবি। আর ভেতরে হয়তো ফ্রুটস রাখা আছে, বসে বসে খেয়ে নিস সব, না হলে অপুষ্টিকর রোগীর মতো উঠতে বসতে এভাবে উল্টে পড়বি। কেনিত কথাগুলো বলে চলে যেতে এক মুহূর্ত দেরি না করলেও আনায়া ওর কথা শুনে পুরো তবদাই খেয়ে গেল। একে তো সে নাকি উইকের পিয়ে, আবার বলছে সে নাকি স্টেজেরও আশেপাশে না যায়। অন্যদিকে ওসব কি বললো, হালকা ব্যালেন্স হারিয়েছে দেখে এত বড় অপমান। বেচারি আনায়ার কষ্টে পুরো কান্নাই পাচ্ছে। সে যথেষ্ট খাওয়া দাওয়া করে, বড় ভাই বানিয়েছে দেখে এভাবে ঠিস মেরে কথা বলার কি ছিল? কিন্তু সে করবেই বা কে? খালি মনে মনে ভাই মানলেই তো হবে না, কে নিজে তার বস এটা তো মাথায় রাখতে হবে, তাই না? তাছাড়া তার মনের আক্ষেপ দুঃখের মাঝে কেনিত অলরেডি স্টেজে পৌঁছে গিয়েছে, আর ওদিকে দর্শক যেন গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে। আনায়া এই কথাটা অবশ্য নিজের রাগ ছাড়তেই বলে ফেলল। আনায়া দর্শকের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, আরে ছাগলের দল, ওটা মানুষ, কোনো মৎস্য পুরুষ না। এমন গলা কাটা মুরগির মতো লাফানোর কি আছে? সুরের ঝঙ্কার বাতাসে ভেসে বেড়াচ্ছে, স্টেজের রং বেরঙের আলো ছড়িয়ে চারপাশ মুখরিত। দর্শকের উত্তেজনা যেন ঢেউয়ের মতো আশ্রয় পড়েছে। কেনিতের প্রতি প্রত্যেকের প্রগাঢ় ভক্তি ভালোবাসার অনুভূতির রেশ ছড়িয়ে দিয়েছে। গানের তালেতে সবাই একসাথে নাচছে, হাত তুলছে, শীষ বাজাচ্ছে, আর প্রত্যেকে কেনিতের গিটারের সুর আর গানের মাদকতার এক অদ্ভুত অবস্থায় ডুবে যাচ্ছে। পুরো পরিবেশটা এক বড় সড় অনুভূতির উৎসব, যেখানে সঙ্গীত বরাবরের মতো এবারও কেনিত নিজের পছন্দের গান দিয়ে কনসার্ট শুরু করলো। এই গানটা আনার বেশ পছন্দ হওয়ায় সে দূর থেকে গানটা মনের আনন্দে উপভোগ করলো। এরপর কেনিত একে একে আরও কিছু গান গাইল। দর্শক জনতাও প্রচণ্ড উত্তেজনা আর আনন্দ হিসেবে সেসব গান উপভোগ করলো। কিন্তু সবার মাঝে একটা প্রশ্ন থেকে গেল, এই কেনিত আজ কোনো গন্ডগোল কিংবা এখনো মারামারি করেনি? এসবের সাথে তো প্রত্যেকে অভ্যস্ত, আর আজ এমনটা না হয় প্রত্যেকে অবাক। সবাই ভাবছে আজ এমন কি হলো যার কারণে কেনিতের আজ এমন পরিবর্তন। তবে এতে কেউ আফসোস না, বরং খুশি হয়েছে। না হলে এত প্রতীক্ষার মতো কেনিত স্টেজে এসেই কিছুক্ষণ না যেতেই এসব গন্ডগোল শুরু করে দেয়। এরপর কাহিনী তো সবারই জানা। কিছুক্ষণ হাঙ্গামা হওয়ার পর কনসার্ট শেষ, আর কেনিতের কনসার্ট অসম্পূর্ণই থেকে যায়। তবে এত সুন্দর পরিবেশটা হয়তো বেশিক্ষণ স্থায়ী হওয়ারই নয়। কিছুক্ষণ আগে রেহান আনায়াকে ফোন করায়। দুজনের বেশ প্রফুল্ল চিত্তেই একে অপরের সাথে ফোনে কথা বলে চলেছে। এরই মাঝে রেহান আনায়াকে গান শুনতে স্টেজের কাছে যেতে বলে আনায়াও ধাঁধাতে স্টেজের অনেকটাই কাছে চলে যায়। কিন্তু তার এইদিকে ধ্যানও নেই যেই এই ভরা কনসার্টের মাঝে কয়েক জোড়া চোখ তার দিকেই কুনজরে তাকিয়ে রয়েছে। এই কয়েক জোড়া চোখ তো কেবল তাকিয়ে তার দিকে, কিন্তু এক জোড়া চোখ যে সেই কখন থেকে তাকে লক্ষ্য করে যাচ্ছে তা হয়তো আনার ধারণার বাইরে। আনার দেখতে শুনতে প্রচণ্ড মিষ্টি স্বভাবের একটা মেয়ে। কথায় কথায় মৃদু হাসিতে তার গালে ফুটে ওঠা ছোট বড় টোলের প্রেমে পড়বে না এমন লোক কমই খুঁজে পাওয়া যাবে। ফিটফাট করে বাঁধা উঁচু খোপাটাও এলোমেলো হয়ে গিয়ে যেন তার মাধুর্যকে আরও বৃদ্ধি করেছে। স্বাভাবিকভাবে এই পরিপূর্ণ মাধুর্যকে কোনো কুচরিত্রবান লোকের সুদৃষ্টির সঙ্গে দেখবে না। তাদের কাছে এই সব মানেই হলো এক তীব্র লালসার আস্তানা। এমনিতে পুরো এরিয়ার লাইটিং সিস্টেমটা গাঢ় লালের মধ্যে রাখা হয়েছে, আর আনায়া যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে আলো তেমন
নাই বললেই চলে। অন্যদিকে কয়েকটা আনার থেকে কিছুটা বয়সে বড় হবে এমন কয়েকজন ছেলে অনেকক্ষণ থেকে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে, যেটা আনার চোখে না পড়লেও কেনিতের নজর এড়িয়ে যায়নি। গান গাইতে গাইতে কিছুক্ষণ সেসব স্বাভাবিকভাবে সহ্য করলেও যখন লোকগুলো আনার দিকে এগোতেই লাগলো, ঠিক তখনই কেনিত আর স্বাভাবিক থাকতে পারল না। ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। ও টু মাই ডার্ক সাইড, ও টু মাই ডার্ক সাইড। কেনিত ডার্ক সাইড গানটা গাইছিল। আশেপাশে তার সুরের প্রতিধ্বনি সবাইকে বিমোহিত করছিল আর এক ভীতিকর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু একটা সময় তার সহ্যের ক্ষমতা ভেঙে গেল। তার সামনে থাকা সাউন্ড মাইক্রোফোনটা শক্ত করে ধরল, পাশাপাশি গায়ে ঝুলিয়ে রাখা গিটারের মাথার কাছে শক্ত করে চেপে ধরল। ধীরে ধীরে তার কণ্ঠস্বরও কঠোর হতে লাগলো। এদিকে দর্শক জনতা কেনিতের হঠাৎ এই পরিবর্তনের কারণ ঠিকভাবে বুঝে ওঠার আগেই কেনিতের গান থেমে গেল আর সে আকস্মিক গিটারটা খুলে ফেলে ফ্লোরে আছড়ে ফেলল। হঠাৎই সব কিছু থমকে যায়। প্রত্যেকের মতো আনা বিস্মিত হয়ে নিজের ফোনে কথা বলা স্টপ করে দিল। এদিকে সবার মধ্যে পিনপত নীরবতা। হঠাৎ এমন আবার কি হলো? আর এই মুহূর্তে কেনিতে বা কার সাথে কি করতে চাইছে? সবার মতোই সেই ছেলেগুলো হয়তো বুঝতেই পারলো না তাদের সাথে কি হতে চলেছে। কেনিত এক লাফে স্টেজ থেকে নেমে সোজা তাদের কাছে এলো আর তারা কিছু বুঝে উঠতে পারার আগেই কেনিত নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছেলেগুলোকে মারতে লাগলো। যদিও একটা মানুষের পক্ষে 4-5টা ছেলেকে একসাথে মারা অসম্ভব প্রায় হলেও কেনিতের জন্য এটি তেমন অস্বাভাবিক কিছু নয়। একটা ছেলেকে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ার সে মাটিতে এখন শুয়ে কাটাচ্ছে, আরেকজন আবার উল্টো করে শুয়ে মাটিতে আর তার ঘাড়ের কাছে পায়ের সর্বোচ্চ ভর দিয়ে দাঁড়িয়ে আছে কেনিত। শক্ত বুট জুতোয় ছেলেটার জান যায় অবস্থা। তাকে আধমরা বানিয়ে ছেড়ে দিয়ে অন্যদিকে আরেকটা ছেলেকে শুয়ে দিয়ে তার পা দিয়ে ছেলেটার উরুতে চেপেই ধরে আছে। আপাতত তার হাত দিয়ে যে ছেলেটার কলার চেপে রেখেছে তাকে যথাযথ উত্তম মাধ্যমও দেওয়ার পর বাকি দুটোকেও দিবে। শুধুমাত্র একটা ছেলেই পেছনে থাকায় সে ভিড়ের মধ্যে লুকিয়ে গিয়েছে, কিন্তু বাকি 4 জন এখন মারের উত্তম মাধ্যম জ্ঞান লাভ করেছে বিখ্যাত রকস্টার নামক মনস্টার কেনিতের থেকে। আনায়ার গলা শুকিয়ে আসছে। চারপাশে এত রক্ত ছড়াছড়ি তার সহ্য হচ্ছে না। সে বারবার বিস্মিত হচ্ছে আশেপাশে এত দর্শককে দেখে। কেউ কেনিতকে আটকাচ্ছে না। যে যার মতো বিষয়টিকে নিজের ক্যামেরা বন্দি করছে, নয়তো দেখে মনে হচ্ছে উপভোগ করছে। আর এই কেনিতকে তো মনে হচ্ছে লোকগুলোকে একদম জানে মেরে সে শান্ত হবে। চোখ মুখ লাল, পূর্ণ লাল, চোখের মণি সহ পুরো চোখ দুটো এখন পূর্ণাঙ্গ লাল হয়ে গিয়েছে। হাতের মাসেলসগুলো অতিরিক্ত রাগের দরুন প্রচন্ড রকম ফুলে উঠেছে। আনার আর সহ্য হলো না এসব আর সবার মতো চুপচাপ দাঁড়িয়ে দেখার, কিন্তু কি করবে তাও বুঝে উঠতে পারছে না। এর আগের বার বেহুশের মতো যা করেছিল এবার তা তো আর মোটেও করা যাবে না। কি এত রক্তের ছড়াছড়ি দেখে আনা না চাইতো দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে নিজের দুর্বলতা প্রকাশের কোনো মানেই নেই। কষ্ট করে হলেও নিজের দুর্বলতা বিষয়টি তাকে সহ্য করতে হবে। আনা কেনিতের থেকে কিছুটা পেছনে অন্ধকারের দিকে ছিল, যে কারণে তার দিকে নজর পড়বার আর কারো সময় হয়নি। এদিকে কেনিত তো সেই কখন থেকে একটা ছেলেকে ধরে মুখের মধ্যে খুশি মেরে যাচ্ছে। বেচারা চোখ মুখ নাক ফেটে গল গল করে রক্ত ঝরছে। আনা তাড়াতাড়ি করে কেনিতের কাছে গেল সেই লোকটাকে বাঁচানোর উদ্দেশ্যে। প্রথমে গিয়ে কেনিতের এক বাহু ধরে আটকাতে গেলে কেনিত ওকে দেখে লোকটাকে ঘুষি মারতে গিয়েও থেমে যায়। আশেপাশে একটা মেয়েকে কেনিতকে আটকাচ্ছে দেখে অবাক হয়ে তার দিকে চেয়ে বেশি অবাক হয় যখন দেখলো কেনিত নিজেও এর কোনো প্রতিক্রিয়া না জানে থেমে গিয়েছে। সবার মতো আনাও ভেবেছিল সব হয়তো এবার স্বাভাবিক হয়ে গেছে, কেনিত হয়তো আর কিছু করবে না। কিন্তু সবার চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে কেনিত পরবর্তীতে যা করলো তা সবার মতো আনাও প্রস্তুত ছিল না। কেনিত ছেলেগুলোকে ছেড়ে দিয়ে আনার দিকে খোলো। এরপর মুহূর্তেই তার বলিষ্ঠ দেহ দিয়ে ঢেকে দিল আনায়াকে। সবার দৃষ্টির
থেকে আড়াল করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আনার গাল চেপেই ধরল। এরপর শক্ত করে ওর বাহু ধরে ধীরে ধীরে পেছনে থাকা কেনিতের ছবি টাঙানো বড় বোর্ডটার সাথে জোরে চেপে ধরল। এদিকে আনার গালের হাড়গুলো মনে হয় ভেঙে যাওয়ার উপক্রম। কেনিতের সর্বোচ্চ শক্তির সাথে তার মতো মেয়ের পেরে ওঠা কখনই সম্ভব নয়। কেনিত যেন তাকে নিজের বলিষ্ঠ দেহ দিয়ে সম্পূর্ণ আবদ্ধ করে ফেলেছে, কিন্তু নড়াচড়া করার উপায় রাখেনি কেনিত। আর তার মাঝে পার্থক্যের পরিমাণটা নেই বলেই চলে। কেনিত তার চোখে একে অন্যের দিকে তীব্র চাহনি নিয়ে দেখছে। একজনের চোখে তীব্র ক্ষোভ তো একজনের চোখ স্রোতহীন শান্ত নদীর জলের মতন। একটা সময় গালের অসহনীয় ব্যথায় বেচারি আর সহ্য করতে না পারে আনায়ার চোখ আপনা আপনি কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এটা দেখে কেনিতের মন গলল কিনা জানা নেই, তবে তীব্র আক্রোশের সঙ্গে হিসিয়ে বলতে লাগলো, বলেছিলাম না আমি লজের কাছেই থাকবি, স্টেজের আশেপাশে আসবি না। তবে কেন এসেছি সেখানে? আনার প্রচন্ড রকমের কষ্ট হচ্ছে, চোখ বেয়ে না চাইতেও অঝরে পানি ঝরছে। গালের হাড়গুলো মনে হয় এবার সত্যি ভেঙে গুরু গুরু হয়ে যাবে। সেই সাথে বিস্মিত হচ্ছে এই ভেবে যে একটা লোকও কেনিতকে আটকাতে তার কাছে আসছে না। আনার চোখের মনি এই দিক ওই দিক নড়াচড়া করছে দেখে কেনিত আনার আরেকটু কাছে নিজের মুখটা নিয়ে হিসিয়ে বলল, আশেপাশে তাকিয়ে লাভ নেই। আমি চাইলে তোকে এখানেই শেষ করে ফেলতে পারি, কিন্তু আমার থেকে তোকে বাঁচানোর মতো সাহস কারণ নেই। এটুকু বলে কেনিত আনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আনাকে ছেড়ে দিল, কিন্তু ওর সামনে থেকে সরে দাঁড়ালো না। এখনো তাকে তার বলিষ্ঠ দেহ দিয়ে সবার থেকে আড়ালে করে রেখেছে। অন্যদিকে আনার নজর কেনিত থেকে সরতেই চলে গেল দূরে কৌতূহল নিয়ে। আর সবার মতো তাদের দিকে তাকিয়ে আছে রনক আর শিখার দিকে। সবার মতো তাদের দিকে তাকিয়ে থাকা রনক আর শিখার দিকে। এরপর আরেকটু খেয়াল করতে দেখলো ওদের দুজনের সাথে তার পুরো ফ্রেন্ড সার্কেলের সবাই আছে। আনায়া নিজের ব্যথাকে ভুলে গিয়ে দুশ্চিন্তা করতে লাগলো, তাকে আবার তাদের ফ্রেন্ডরা চিনে ফেলেনি তো। আর নিজের বোকামির জন্য প্রচণ্ড আফসোস হচ্ছে। কেনিদের কথা মনে না থাকলেও ওর ফ্রেন্ডরাও যে এখানে থাকবে এই বিষয়টা তো মাথায় রাখা উচিত ছিল। এখন ওকে চিনে না ফেললেই হলো। এদিকে কেনিত যখন আনায়াকে অন্য কিছু ভাবতে দেখলো তখন কিছুটা কপাল কুঁচকে পেছনে দিকে ঘুরে দেখতে গেলেই আনায়া তাড়াহুড়ো করে নিচের ওড়না দিয়ে মুখ ঢেকে নেয়, যে কারণে কেনিত পুরোপুরি পেছনে না তাকিয়ে আবারও আনার দিকে তাকিয়ে হিসিয়ে কিছু বলতে চেয়েও আর বলল না, বরং হাতটা শক্ত করে ধরে নিয়ে কনসার্ট এরিয়া ছেড়ে গিয়ে ওর গাড়ির কাছে যেতে লাগলো। কেনিতের বড় বড় পায়ের কদমের সাথে তাল মিলাতে না পারলেও আনায়া যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে জর্জেট ওড়না দিয়ে সম্পূর্ণ মুখটা ঢেকে রাখার। তাকে দূর থেকে তার ফ্রেন্ডরা ঠিকভাবে চিনতে না পারলেও এত মিডিয়ার ক্যামেরা যদি সে একবার বন্দি হয়ে যায় তবে তাকে আর চিনতে কারো বাকি রইবে না। এছাড়া কেনিতের আশেপাশে তার নিরাপত্তার জন্য সকল কর্মী ঘেরাও করে কেনিতের যাওয়ার পথ তৈরি করে দিচ্ছে। সম্পূর্ণ রাস্তাটা আনায়া নিজের ওনার নিচে থেকে বারবার খেয়ালি করছিল তার বন্ধুদের। আর তখনই বুঝতে পারলো সবার নজর তাদের দিকে থাকলো। রনক খুব অদ্ভুতভাবে তার ঢেকে রাখা মুখটার দিকে তাকিয়ে রয়েছে। আর চোখে তাকিয়ে এটা দেখার পর আনায়া দ্রুত কেনিতের পায়ের সাথে পা মিলিয়ে ওর এক পাশে বাহু ঘেঁষে যেতে লাগলো। কিন্তু এ নিয়ে কেনিতের মাঝে কোনো হেলদোল নেই। সে শিরদাঁড়া সোজা করে নির্বিকার যে হেঁটে চলেছে তো চলেছে। গাড়িতে এক প্রকার ছুঁড়ে ফেলা আনায়া নিজেকে ব্যালেন্স করে ঠিকঠাকভাবে বসার আগে ড্রাইভিং সিটে এসে বসে সজোরে দরজায় রাখিয়ে দিল। এইদিকে আবার আনায়া বসতে না বসতেই পাশ থেকে কেনিত এসে আনার সিট বেল্টটাও এক টানে লাগিয়ে দিয়ে আবারও নিজের যথাস্থানে সাটানে ঠিকভাবে বসতে না বসতেই সজোরে গাড়ি স্টার্ট দিল। কেনিত নিজের কাজকর্ম করতে একটু দ্বিধাবোধ না করলেও আনায়া বেচারি সবকিছু মাথার উপর দিয়ে যাওয়ার উপক্রম। একদিকে মুখের ব্যথা আর চোখের পানি ঠিকমতো মুছে নিয়ে আর আগে যখন কেনিত ওভাবে তার ওপর দিয়ে হাত এগিয়ে সিট বেল্টটা চেনে লাগিয়ে দিল তখন ক্ষণিকের জন্য নিমিষে আবারও তার দম বন্ধ হয়ে গিয়েছিল। এত কিছুর মাঝেও আনায়া বুঝতে পারছে না কেনিতের এতটা রিয়াক্ট করার কারণ কি। শুধু তার কথা না শুনে ভুলে স্টেজের কাছে গিয়েছিল এই জন্য এত কিছু? কই তার ইমন ভাইয়ের সময় তো এমন কিছু ছিল না। তখন তো নাকি ইমন ভাইকে
তার আশেপাশে প্রয়োজন ছাড়া যেতে নিষেধ করত। আর গতবার যখন ইমনের সাথে কনসার্টে, এত পুরো সময়টা আসতো সে ইমনের সাথে কনসার্টেই ছিল। তবে এখন তার সাথে এসব করার মানে কি? শুধু তার বিয়ে হয়ে কথার অমান্য করা? সে মেয়ে এই জন্য নাকি অন্য কিছু? আনায়া এই প্রশ্নের উত্তর জানে না এবং পরবর্তীতে কি ডিসিশন নিবে তাও বুঝে উঠতে পারছে না। আপাতত গালে তীব্র ব্যথা থাকা সত্ত্বেও তা নিয়ে আর তার চোখের পানি না পড়লেও পূর্ববর্তী সময়ে চোখের পানি ফেলায় গাল ভিজে পুরো একাকার। মুহূর্তেই আনায়া একবার হালকা কাঁধ বাঁকিয়ে কেনিতকে দেখার পর ওনা দিয়ে গালটা মুছে নিল। এদিকে কেনিতের মনে হয় সর্বোচ্চ স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু এবার আর আনায়ার মাঝে কোনো ভয়ভীতি নেই। সে নির্বিকারে নিজের সিটে বসে থেকে কেনিতের সাথে আবারও এক মারাত্মক কার ড্রাইভিং সঙ্গী হলো। ভোররাত আর নিস্তব্ধ পাহাড়ি রাস্তা, আশেপাশে সাদা কালো মেঘের আড়ালে ঢাকা। রাস্তার ঠিক শেষ প্রান্তে গিয়ে আবারও কেনিত গাড়ি থামিয়েছে। আনায়া গাড়ির ভেতর চুপটি করে বসে রয়েছে। অন্যদিকে কেনিত রাস্তার শেষ প্রান্তে গিয়ে নিষ্প্রাণ দেহের মতো দাঁড়িয়ে রয়েছে। তার সামনে অন্ধকারে মেঘ ব্যতীত কিচ্ছু নেই। সূর্যোদয় হতো হয়তো আরো অনেক দেরি, তবে কেনিত পাহাড়ের চূড়ার থেকেও এই মাধুর্যপূর্ণ সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করার জন্য অপেক্ষা করবে না, কারণ আলো জিনিসটা কেনিতে সবচেয়ে অপছন্দনীয় বিষয়বস্তুর একটি। অন্যদিকে আনার এসব জিনিস খুব পছন্দের, আর কেনি তো তাকে কিছুই বলেনি। সে চাইলেই গাড়িতে বসে না থেকে বাইরে যেতে পারে, কিন্তু সে এমন কিছুই করবে না। আনা খুব গভীরভাবে কেনিতের কার্যক্রম নিয়ে চিন্তা করছে। এই লোকটিকে তার আর পাঁচটা লোকের মতো কখনই মনে হয়নি, কারণ সে একজন উদ্ভট ব্যক্তিত্ব সম্পূর্ণ রকস্টার। কিন্তু এখন তার কেনিতকে নিয়ে সন্দেহ হচ্ছে। এই লোককে তার সাইকোপ্যাথও বলতে ইচ্ছে হয়। তবে তার ভাবার বিষয় হলো সে কেনিতের সাথে তার এই জবটাও আদৌ কন্টিনিউ করবে কিনা। মাসখানেকও হয়নি, স্যালারিও পেতে এখন অনেক দেরি। এই মাঝের পথে চাকরিটা ছাড়লে সারা মাস চলবে কিভাবে? তার টিউশনিগুলোও তো সব ছেড়ে দিয়েছে। আবার এই কেনিতের এই পিএ জবটা করার মূল উদ্দেশ্য ছিল তারেককে ঠিকঠাক চিকিৎসা করানো। যত তাড়াতাড়ি অপারেশনের টাকাটা জোগাড় করতে পারবে তত তাড়াতাড়ি তার বাবা সুস্থ হতে পারবে। কিন্তু কিছুক্ষণ ভাবার পর নিজেকে অনেকটা বাধ্য হয়ে বোঝালো এই চাকরিটা তার জন্য না হলেও তার বাবার জীবনের জন্য প্রয়োজন। আর সে তার বাবাকে বাঁচাতে এত কিছু স্যাক্রিফাইস করতে পারলে আজ এতটুকু বিষয় সহ্য করতে পারবে না? অবশ্যই পারবে, আর পারতেই হবে। কিন্তু আনা এও ডিসিশন নিল যে এর পাশাপাশি সে অন্য কোনো অপশনেরও খোঁজ করবে। আর যাই হোক, বেশি দিন এই কেনিতের সাথে কাজ করলে ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু সহ্য করতে হতে পারে। ততদিন পর্যন্ত জেনে বুঝে এখানে থাকার কোনো মানেই নেই। নিস্তব্ধ আনার ভাবনার চিন্তার মাঝে কেনিত ফিরে এসে গাড়িতে বসে, এরপর নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে আবার ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল। এরপর পুরো দীর্ঘ পথ অতিক্রমের মাঝে কেউ আর কারোর সাথে তো শব্দ করাটাও প্রয়োজন বোধ মনে করল না। সাথে কেউ কারো দিকে ফিরেও তাকালো না। সেই ঘটনার প্রায় দুদিনই হতে চলল। মাঝে একদিন শুক্রবার থাকায় সেদিন কি সব কিছুই বন্ধ ছিল। সেই রাতে কেনিত আনায়াকে তার বাড়ির ঠিক সামনেই পৌঁছে দিয়েছিল। ভোর সকাল থাকায় এলাকার কিছু মুরব্বি ব্যতীত আর কারো চোখেই এই নতুন চকচকে গাড়ি নজরে আসেনি। এছাড়া কেনিত শুধু আনায়ার বাড়ির সামনে গাড়ি থামিয়েছিল, নিচে নামার প্রয়োজনও তো সে কখনোই মনে করবে না। তাই কেনিতকে কেউ দেখেও নি। আবার ভাগ্যক্রমে সেই গাড়ি থেকে আনায়াকেও বের হতে কেউ দেখেনি, দেখে ফেলেনি। দেখে ফেললে হয়তো এই 2 দিনে যা তা কাণ্ড হয়ে যেত। এছাড়া কেনিতকে নিয়ে তার আরেকটি বিষয়েও ভুল ভাঙে। কেনিতের সেই ব্যবহারটাকে সে যা তা ভাবলো। পরে যখন নিউজে জানতে পারলো কেনিতের কনসার্টে কয়েকজন ছেলে কুনজরে একটা মেয়েকে দেখেছিল, আর তা দেখেই নাকি কেনিত সেই ছেলেগুলোকে মারধর করে। এছাড়া মিডিয়ায় আর কোনো কারণ খুঁজে পায়নি, কিংবা আলাদা কোনো বিষয় নিয়েও তারা সন্দেহ করতে পারছে না। কিন্তু তাদের প্রশ্ন সেই মেয়েটিকে। কেনিতের গত কনসার্টেও এমন একটি মেয়ে নিয়েই ঘটনা ঘটে যা আগে কখনো ঘটেনি। আর সেই মেয়ের রহস্য কিংবা পরিচয় এখনো মিডিয়া খুঁজে বের করতে না পারেনি। আর তার আগেই নতুন এক মেয়েকে ঘিরে
এত বড় ঘটনা ঘটে গেল। বউ ক্যামেরায় ছবি আর ভিডিওকে একসাথে করেও মেয়েটির সঠিক ফুটেজ কেউ বের করতে পারেনি। তার খুব অন্ধকারে থাকা ঝাপসা কিছু ছবি ছাড়া তেমন কিছুই নেই। আর সবাই সেই ছবি নিয়ে আধা জল খেয়ে নেমে পড়েছে মেয়েটিকে খোঁজ করতে। এই নিউজটা দেখার পর আনায়া সম্পূর্ণ বিস্মিত আর চমকেও গিয়েছিল। সে তো জানতো না ছেলেগুলো তাকে কোন নজরে দেখেছিল। আবার কেনিত যা করেছে তার হিসাবটা পুরোপুরি পরিষ্কার করতে চাইলে সবসময় মনে হচ্ছে কেনিতের এত বেশি পজিটিভনেস কি তার ব্যক্তিত্ব হিসেবে স্বাভাবিক নাকি অন্য কিছু। আবার অন্য কিছু হওয়ার তো কোনো কারণ দেখছে না। কেনিত আর তার পরিচয় তো মাত্র কিছুদিনের। এই মুহূর্তে তার ইমনকে খুব প্রয়োজন ছিল, কিন্তু সে তো নাকি শহরের বাইরে। আবার এত সব টেনশন রেখে দিলেও এই মিডিয়াকে নিয়ে তার প্রচণ্ড টেনশন হচ্ছে, তাকে আবার এরা খুঁজে না ফেলে। তবে একটা বিষয়ে চিন্তা নেই যে তারা কেনিতের অফিসে গিয়ে এই বিষয়ে কিছু জানতে পারবে, কারণ কেনিত তার অফিসের সব এমপ্লয়ীদের পরিচয় কখনো মিডিয়ায় প্রকাশ করে না। যদিও কেউ নিজ ইচ্ছায় বলতে চায় তবে সে বিষয় একান্তই তার ব্যক্তিগত। কিন্তু এই নিয়ে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে কেনিত কিংবা কেনিতের অফিস রাজি নয়, যা অফিসের রুলসে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। আনা নিজের সব টেনশন ঝেড়ে ফেলে আপাতত এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কনসার্ট ছিল বৃহস্পতিবার রাতে, মাঝে একদিন শুক্রবার থাকলেও কেনিত শনিবারও অফিস বন্ধ রেখেছিল। কারো কাজ থাকলেও এমনিতেও সে অফিসে যেতে পারে, কিন্তু বন্ধ থাকলে না গেলেও চলে। আর আনায়ার জানা মতে অফিসে তার কার্যক্রম নেই বললেই চলে। আজ রবিবার সকাল সকাল নিজেদের সব কাজকর্ম শেষে সবকিছু ফরিদাকে বুঝিয়ে দিয়ে আনায়া আর ইনায়াম ইউনিভার্সিটি আর স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। আনায়া ভার্সিটিতে ঢুকতেই দেখলো সেই চিরচেনা কাহিনী। তার ফ্রেন্ড সার্কেলের সবাই বড় গাছের নিচে গোল হয়ে বসে আছে, সেই চিরচেনা বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আনায়া এবার এদের এইসব দেখে বিরক্ত কম, কিছুটা চিন্তিত হলো বেশি। তবে নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে ওদের কাছে গিয়ে বসতে প্রত্যেকে তাদের কনসার্টের এক্সপিরিয়েন্স সম্পর্কে গল্প শোনাতে লাগলো। তবে তাদের গল্পের মূল কাহিনী ছিল কেনিথের মারামারি আর ওই যে মুখ ঢাকা মেয়েটা। একটা সময় হাসতে হাসতে আলো বলেই ফেলল, জানিস আয়না, ওই মেয়েটাকে দেখলে তুই চমকে উঠবি, পুরো তোর মতো দেখতে। আমরা তো কিছুক্ষণের জন্য ভেবেই নিয়েছিলাম ওটা তুই। আর এটা শুনে যেন আনায়া কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেল। যার ভয় পাচ্ছিল ঠিক তাই হয়েছে। আনায়া ভেতরে ভেতরে প্রচণ্ড ঘাবড়ে গেল, নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখেই বলতে লাগলো, তোরা ওই মেয়েটাকে দেখেছিস নাকি? না, কিভাবে দেখবো? মেয়েটা প্রথমে অন্ধকারে ছিল আর পরে মুখ ঢেকে নিয়েছিল। মিডিয়া তো হুমড়ি খেয়ে মেয়ের ওপর পড়েছে, খুঁজে বের করতে নেমেছে। আমার মনে হয় ওই মেয়েটার মাঝে রহস্য আছে। সবাই ভেবেছে কে সেদিন চর মারা মেয়েটা আর এই কাউন্সারের মেয়েটা একজনই। এর মধ্যে শিখা বলল, আমার মনে হয় ওই মেয়েটা আর ভিকের মধ্যে কিছু চলছে। না হলে দেখলি কিভাবে শুধু কোনজরে চেয়েছিল বলে ভিকে ছেলেগুলোকে কি ধোলাইটাই না দিল। আমার ভিকে, আমার জানটাও এখন তলে তলে টেম্পু চালানো শিখে গিয়েছে। তবে ওই মেয়েটা যদি আনায়া হতো তাহলে কিন্তু মন্দ হতো না, জামাই না হোক দুলাভাই তো হতো। এটা শুনতে না শুনতেই আনার প্রচন্ড রকম কাশি হতে লাগলো। পাশ থেকে সায়েম পানির বোতল এগিয়ে দিল, সাথে সাথে কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে বলল। শিখার মজার ছলে কথাটা বলেও এরপর ও সহ সাবা আর রনক বাদে সবাই কিছুটা হেসেই ফেল। তারপর শিখা আবারও বলল, আরে আমি তো মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার কি আছে? তুই আর রেহান ভাইয়ের মধ্যে কিছু না থাকলে আমি দান দোয়া করে হলেও প্রার্থনা করতাম যেন তোর আর ভিকের বর্বও হয়ে যাস। অমন একটা দুলাভাই পাওয়া কম কথা নাকি? অবশ্য রেহান ভাইও কম কিসে। এবার তাজিম বলল, মুখে লাগাম দে রে শিখা, এসব কথা যদি রেহান ভাইয়ার কানে যায় তবে তোকে আর আনায়াকে বুড়িগঙ্গার কালা পানিতে চুবিয়ে মারবে। আমাকে কেন চুবাতে যাবে? বাসর যদি বউয়ের সাথে করতে পারে তবে বুড়িগঙ্গার পানিতে না হয় তার বউকেই চুবাবে। এসব কথা শুনে আনা বিরক্তির সাথে বলল, চুপ কর ছাগলের দল, এটা ভার্সিটি, কি সব আজে বাজে কথা শুরু করেছিস? আনার কথা শেষ হতে না হতে একই ভঙ্গিমায় সাবা বলল, জাস্ট স্টপ ইট।
আনায়া আর ডিকে জাস্ট ইম্পসিবল। তোদের জোকসও কত লেম। সাবার এমন কথা শুনে তাজিম বলল, কেন, তোর ভিকে কি কোনো মানুষকে বিয়ে না করে গরু ছাগল কিংবা এলিয়েনকে বিয়ে করবে? তুই নিজের চিন্তা কর তাজিম। তাজিম খুব ভালো করে বুঝলো এই সাবা কেন তাকে এটা বলল, তাই মনে মনে বলল, এদিক সাবা যা চায় তা আমার পক্ষে কখনোই সম্ভব না। আমার একটা উড়নচণ্ডী মেয়ের সাথেও এমনটা যেন স্বপ্নেও না হয়। কে পরিস্থিতি যেন বেগতিক না হয় সেই জন্য আনা তাড়াতাড়ি করে বলল, সাবা তো ভুল কিছু বলেনি। তোদের মজা করার বিষয়টিও অনেক বাজে পর্যায়ে চলে যাচ্ছে। এক জীবনে একজনকেই ভালোবেসেছি, আর সে হলো রেহান। এখন বিয়ে করলে তো রেহানকেই করব, আর না করতে পারলে সারা জীবনের জন্য দেবদাসের ফিমেল ভার্সন হয়ে যাব। ওর এই কথা শুনতেই সবাই জোরে ও ও শব্দ আওয়াজ করতেই লাগলো। তখনই আনা মুচকি হেসে বলল, অনেক হয়েছে, এবার ক্লাসে চল, না হলে স্যার যখন পানিশমেন্ট দেবে তখন এভাবে করেও চিল্লাতে হবে। ওর কথাগুলো শুনে সবাই হাসলেও আজ প্রথম থেকেই রনকের কোনো পরিবর্তন নেই। সে প্রথম থেকে আনায়াকে নিয়ে খুব গভীর চিন্তায় ভাবনা করছে। সবাই গাছের নিচ থেকে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের দিকে যেতে লাগলো। সামনে থাকা প্রত্যেকেই কিছুটা এগিয়ে গেল। তখনই পেছন থেকে রনক আনায়াকে ডাক দিল। আনা, আনায়া স্বাভাবিকভাবে বলল, কিছু বলবি? একটা সত্যি করে কথা বলতো। আনায়া চোখ মুখ মুহূর্তে চুপসে গেল, তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টাই করলো। বল। ওই কনসার্টে যে মেয়েটা তুই ছিলি, তাই না? কি হলো বল? তুই পাগল? আমার অফিসে কাজ থাকতে আমি ওই কনসার্টে? তোদের আসলেই মাথায় সমস্যা আছে। আমার যাওয়ার হলে তো তোদের সাথে যেতাম, তাই না? রনক কিছু বলল না, বরং কিছুক্ষণ আনার দিকে সন্ধিহান চোখে তাকিয়ে থেকে পরক্ষণে মুচকি এসে বলল, আচ্ছা বাদ দে, চল ক্লাসে চল, না হলে স্যার আবার বকাবকি করবে।